মিরস বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর মানবিক বিভাগের শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমরা আজকের ক্লাস নেব ইতিহাসের ষষ্ঠ অধ্যায়, মধ্যযুগের বাংলার রাজনৈতিক ইতিহাস। মধ্যযুগ শুরু হয়েছে মুসলমানদের শাসনের সূচনাকালকে সাধারণত মধ্যযুগের শুরু বলা হয়। ইতিহাসের এক যুগ থেকে অন্য যুগে প্রবেশ করতে হলে বিশেষ কতগুলো যুগান্তকারী পরিবর্তন দরকার। আমাদের এই পর্যন্ত তিনটা যুগ, প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। আমি যুগগুলো একটু লিখি। প্রাচীন যুগ, প্রাচীন যুগ, মধ্যযুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। এখন এই মধ্যযুগের মুসলমানদের শাসনের সূচনার মধ্য দিয়ে ধরা হচ্ছে যে মধ্যযুগের শুরু। আর এক যুগ থেকে আরেক যুগে প্রবেশ করতে হলে অনেকগুলো যুগান্তকারী পরিবর্তন দরকার। মুসলমানদের বঙ্গ বিজয়ের ফলে বঙ্গের রাজনৈতিক ক্ষেত্রে শুধু পরিবর্তন আসেনি, এর ফলে বঙ্গের সমাজ, ধর্ম, অর্থনীতি, ভাষা ও সাহিত্য, শিল্পকলা সহ বিভিন্ন ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আসে। এই শব্দগুলোর সাথে আমরা সবাই পরিচিত: সমাজ, ধর্ম, অর্থনীতি, ভাষা ও সাহিত্য, শিল্পকলা ইত্যাদি। এই অধ্যায় শেষে আমরা যে জিনিসগুলো জানতে পারবো সেগুলো হচ্ছে মধ্যযুগে বাংলার মুসলমান শাসন প্রতিষ্ঠা পর্বের উল্লেখযোগ্য দিকসমূহ তোমরা বর্ণনা করতে পারবে। 2, মধ্যযুগের সুলতানি আমলে বাংলার বংশানুক্রমিক শাসন এবং তাদের রাজনৈতিক কৃতিত্ব সমূহ আমরা ব্যাখ্যা করতে পারব। 3, বাংলায় আফগান শাসনামল ও শাসকগণের কৃতিত্ব বর্ণনা করতে পারবো। বাংলায় কিভাবে আফগান শাসকরা শাসন করেছিল তাদের কৃতিত্ব আমরা আলোচনা করতে পারবো। 4, বাংলার 12 ভূঁইয়াদের ইতিহাস ও পরিচয় বর্ণনা করতে পারবো। যে 12 ভূঁইয়াদের কথা আলোচনা করা হয়েছে, এখানে তাদের পুরো ইতিহাস সম্পর্কে আমরা ধারণা করতে পারবো। 5, মুঘল শাসন আমলে বাংলার সুবেদার ও নবাবদের শাসনকালের রাজনৈতিক দিকসমূহ বিশ্লেষণ করতে পারব। 6, ধারাবাহিকভাবে মধ্যযুগে বাংলার মুসলমান শাসকগণের রাজনৈতিক ইতিহাস জানতে পারব। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির শাসনের মধ্য দিয়ে আমাদের মধ্যযুগ শুরু, যা 1300 শতকে হিসাব করা হয়। 1300 শতক, তোমরা শতক বলতে 100 বছরে 1 শতক হয়। 1201 অব্দি 1307 পর্যন্ত হল 1300 শতক। আমরা ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি সম্পর্কে একটুখানি তার শাসন দিয়ে মধ্যযুগের যে সূচনা হয়েছে সেই সম্পর্কে একটু আলোচনা করছি। 13 শতকের শুরুতে তুর্কি বীর ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি বাংলার উত্তর ও উত্তর পশ্চিমাংশে সেন শাসনের অবসান ঘটিয়ে মুসলমান শাসনের সূচনা করেন। তাহলে ইতিহাসে তারকে বখতিয়ার খিলজি নামে তিনি বেশি পরিচিত ছিলেন। তো এই বখতিয়ার খিলজি সেন শাসনের অবসান ঘটিয়ে মুসলমান শাসনের সূচনা করেন। কোন শাসনের অবসান ঘটিয়ে? সেন শাসনের অবসান ঘটিয়ে। ইতিহাসে তিনি বখতিয়ার খিলজি নামে বেশি পরিচিত, অনেক বড় নাম তো, এই জন্য ইতিহাসে তাকে শুধু বখতিয়ার বললেই সবার ছিল, খিলজি নামে পরিচিত। তার বংশ পরিচয় সম্বন্ধে তেমন কিছু জানা যায়নি। তার পুরো বংশ সম্পর্কে কি, কোথায় তার জন্ম, তুর্কিস্তানে তার জন্ম ছিল, তবে বিস্তৃতভাবে ইতিহাসে তার বংশ পরিচয় সম্পর্কে তেমন কিছু জানা যায়নি। তিনি ছিলেন জাতিতে তুর্কি, বংশে খিলজি এবং বৃত্তিতে
ভাগ্যান্বেষী একজন সৈনিক। তাহলে তিনি জাতিতে ছিলেন তুর্কি জাতি, বংশ ছিল খলজি, এবং তার পেশাগত যে বৃত্তি সেটা ছিল ভাগ্যান্বেষী একজন সৈনিক। বখতিয়ার খলজি স্বীয় কর্মশক্তিতে বিশ্বাসী ছিলেন। তিনি তার কর্মশক্তিতে বিশ্বাসী ছিলেন। 1195 খ্রিস্টাব্দে তিনি নিজ জন্মভূমির মায়া ত্যাগ করে জীবিকার অন্বেষণে গজনিতে আসেন। 1195 খ্রিস্টাব্দে জীবনের মায়া ত্যাগ করে তিনি গজনিতে আসেন। সেখানে তিনি শিহাবুদ্দিন গৌরীর সৈন্য বিভাগে চাকরি প্রার্থী হয়ে ব্যর্থ হন। কারণ কি ছিল দেখো, তিনি ছিলেন খাটো, লম্বা, হাত ও কুৎসিত চেহারার জন্য। খাটো ছিলেন, লম্বা ছিলেন, হাত এবং তার কুৎসিত চেহারার জন্য বখতিয়ার সেনাধ্যক্ষের দৃষ্টি আকর্ষণে ব্যর্থ হন। এরূপ সাংস্কৃতিক বৈশিষ্ট্য তুর্কিদের নিকট অমঙ্গল বলে বিবেচিত হতো। তখনকার সময় কুসংস্কার বদ্ধমূল ভাবে মানুষের উপর প্রভাব বিস্তার করত, যে এই ধরনের শারীরিক ঘটন এটা অমঙ্গলের একটা পূর্বাভাস পাওয়া যেত, যেমন খাটো, লম্বা, হাত ও কুৎসিত চেহারা। এরূপ শারীরিক বৈশিষ্ট্য তুর্কিদের নিকট অমঙ্গল বলে বিবেচিত হতো। গজনীতে ব্যর্থ হয়ে বখতিয়ার দিল্লিতে সুলতান কুতুবউদ্দিন আইবেকের দরবারে উপস্থিত হন। আর কুতুবউদ্দিন আইবেকের দরবারে উপস্থিত হন কেমন, এবারও তিনি চাকরি পেতে ব্যর্থ হন। এরপর তিনি বদাউনে যান। সেখানকার শাসনকর্তা মালিক ইজবরউদ্দিন তাকে মাসিক বেতনের সৈন্য বিভাগে নিযুক্ত করেন। কিন্তু উচ্চবিলাসী বখতিয়ার এই ধরনের সামান্য বেতন ভুগে সৈনিকের পদে সন্তুষ্ট থাকতে পারেননি। একজন উচ্চবিলাসী ছিলেন তিনি। অল্পকাল পর তিনি বদাউন ত্যাগ করে অযোধ্যা যান। সেখানকার শাসনকর্তা হুসামুদ্দিনের অধীনে তিনি পর্যবেক্ষকের দায়িত্বে নিযুক্ত হন। বখতিয়ারের সাহস ও বুদ্ধিমত্তায় সন্তুষ্ট হয়ে হুসামুদ্দিন তাকে বর্তমান মির্জাপুর জেলার দক্ষিণ পূর্ব কোণে ভাবগত ও ভিউলি নাম, ভাবগত ও ভিউলি মনে রাখবা, দুইটি স্থানের নাম, দুইটি পরগনার জাগির দান করেন। সেখানে বখতিয়ার তার ভবিষ্যৎ উন্নতির উৎস খুঁজে পান। ভাবগত ও ভিউলি তার শক্তি কেন্দ্র হয়ে ওঠে। বখতিয়ার অল্প সংখ্যক সৈন্য সংগ্রহ করে পার্শ্ববর্তী ক্ষুদ্র ক্ষুদ্র হিন্দু রাজ্য আক্রমণ ও লুণ্ঠন করতে শুরু তার কার্যক্রম। এই সময় তার বীরত্বের কথা চারিদিকে ছড়িয়ে পড়ে। অনেক ভাগ্যান্বেষী মুসলমান তার সৈন্য দলে যোগদান করে। ফলে বখতিয়ার সৈন্য সংখ্যা বৃদ্ধি পায়। বখতিয়ারের সৈন্য সংখ্যা বৃদ্ধি পায়। এভাবে পার্শ্ববর্তী অঞ্চল আক্রমণ চালিয়ে তিনি দক্ষিণ বিহারের এক প্রাচীন দুর্গের মতো স্থানে আসেন এবং আক্রমণ করেন। প্রতিপক্ষ কোনো বাধাই দিল না। দুর্গ জয়ের পর তিনি দেখলেন যে দুর্গের অধিবাসীরা সকলে মুন্ডিত মস্তক এবং দুর্গটি বইপত্রে ভরা। মুন্ডিত মস্তক বুঝছো তো, শুধু মস্তক আছে, দেহ নেই, এবং বইপত্রে ভরা। জিজ্ঞাসা করে তিনি জানতে পারলেন যে তিনি এক বৌদ্ধ বিহার জয় করেছেন। এটি ছিল ওদন্ত বিহার বা ওদন্তপুরী বিহার। এই সময় থেকে মুসলমানরা স্থানের নাম দিল বিহার। আজ পর্যন্ত তা বিহার নামে পরিচিত। আমরা আগামী ক্লাসে বখতিয়ারের বাকি জীবনী আলোচনা করব। আজ এখানে শেষ। তোমরা সবাই ভালো থেকো। ধন্যবাদ।